কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল। ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল। কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল। আই এম সরি ভাইয়া, আমি আপনাকে কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করি না। কতক্ষণ আবির ভাইও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করবো না আপনাকে। ওনাকে আর বিরক্ত করবো না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনাকে আব্বুর জন্য সর্বোচ্চ করুন, যাতে আব্বু এমপি হতে পারেন। তানভীরের চোখ ছানা বড়া হয়ে গেল, মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিটের কথাই আমার 15 দিনের সমস্যার সমাধান করে দিলে। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল। তুমি যে বুঝতে পারছো এতেই খুশি। এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। আজ বিকাল থেকে আকাশে মেঘের গর্জন। মেঘ কোচিং শেষে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলি বেলায় টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছুটোছুটি দেখছে। সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে। মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখেই কল্পনার জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা মেঘের চোখে মুখে পড়তে হুঁশ ফিরে অষ্টাদশীর। টাওয়াল দিয়ে হাত মুখ মুছিয়ে বিছানায় বসলো। মোবাইলে ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসছে। ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোটে ফোটে বৃষ্টির পানি জমে আছে হাতে, সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভিতর। আবির ভাইয়াও বৃষ্টিতে হাত ভিজিয়েছে, তার মানে আবির ভাইয়ারও বৃষ্টি ভালো লাগে। ভাবতেই লাজুক হাসলো মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায়, তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা দুয়েক পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসবে না বলেছেন। বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টির শুরুর দিকে। গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতেই পারেনি ওনাদের। তানভীরও হই হুল্লোড় করে বাড়ি ফিরেছি ঘণ্টাখানেক আগের। মেঘ নেমে একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে। আবির ভাই এখনো ফিরেননি, বাকি সবাই আছেন। মেঘ পা বাড়ল টেবিলের দিকে, তখনই কাক ভেজা হয়ে ফিরেছে আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন, কিরে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলে কোনো বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সেই দিকে যাচ্ছে। মালিয়া খান ডেকে বলেন, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো। ততক্ষণে মোজাম্মেল খান, আলী আহমেদ খান চলে গেছেন। তানভীরের খাওয়া শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে। এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো রং বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল। দৃষ্টি তার আবির ভাইতে নিবদ্ধ। আবির বসে বলল, কংগ্রেচুলেশন তানভীর, গো অ্যাহেড, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায়। তানভীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল, এই বিষয়টা কি সমাধান হয়েছে? এবারও তানভীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছেও মাপ চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে দু ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। মেঘ এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়, সাথে মিম আর আদিও অভিনন্দন জানায়। মিম মজার ছলেই বলে উঠল, ভাইয়া আমাদের ট্রিট দিবা না? তানভীর বলল। কি ট্রিট চাস বল। মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় করে ট্রিট খাবো। তানভীর বলল,
ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত 10টায়। মিম বলে উঠল। তুমি রান্না করবা ভাইয়া? তানভীর দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ, আমি রান্না করব, সাথে ভাইয়া থাকবে। আবির অকমর সাথ কপাল কুচকে ঠাট্টার স্বরে জবাব দিল। ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এখন কষ্টটাও তোকেই করতে হবে। তানভীর ভুরু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ার দিকে, তারপর বলল, ঠিক আছে ঠিক আছে, আমিও করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে ওঠে। ইয়াহ। তানভীর আটকে উঠে বলে, এই থাম থাম, চুপ কর তোরা। পোড়ো আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে। তানভীর থেমে গেল। তানভীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে, সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাহনি দেখে আবির কপাল কুঁচকাল, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মিমার আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 বার ভুরু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে, লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মামনি আর কাকিয়াদের সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরাই তাদের সাথে ঠিকমতো কথাই হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর তানভীরের রুমে সামনে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানভীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে ওঠে, বনু, বসার আগে ভাইকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসল। মনের ভিতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলা ছিল। মেঘ দরজা থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভিতরে ঢুকে বেলকনির দিকে পা বাড়ালো মেঘ দরজা থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভিতরে ঢুকে বেলকনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশে পানে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পরপর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো বেলকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ার চিৎকার দিয়ে উঠল। আবির 2 কদম এগিয়ে এসে সহসা মেঘের হাত জাপটে ধরে বলল, কি হয়েছে, ভয় পাইছিস? আবির পুনরায় বলল, তুই ভিতরে ঢোক, আমি আছি, ভয় পাইস না। মেঘ 2 হাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ফর্দ মুখমণ্ডল, কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ ফিটফিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে। 2 হাতে খামছে ধরে আছে আবির ভাইয়ের হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ের রুমে। বিছানার এক কোণায় বসে পড়ল মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কিট সাথে মুড়ি মাখিয়েছে।
আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাবাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকম চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘোরাতেই চোখে পড়ল সেই দাগ। 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভুরু কুচকালো, টলমলো করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। কোথায় লেগে কেটে গেছে? তানভীর রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিচের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আরও একটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভেতরে আয়। আবির আদর্শ অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির অকমর সাথ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলেই বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল। মেঘ আবে কি কিছু বলেছি তোকে? পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে? মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে, শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশী পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘার শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাতে পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতে বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, পায়ে নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা। আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেঘ। চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসল। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, আঙ্গুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতোভাবে মলম ছোয়ালো আবির ভাইয়ের হাতে সেই কাটা অংশে। হালকা কাঁপলো আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভুরু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতদের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে তাকালো, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে মৃদু তাকিয়ে হাসলো। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমের সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডার খাওয়াই ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গুছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা তিনজনের জীবন একসাথেই বাঁধা, তাই কোম্পানিও শুরু হয়েছে একসাথে। তাছাড়া আরও 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয় মাঝে মাঝে। তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির।
পকেট থেকে ফোন বের করতে করতে বলল। সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বলেন, সমস্যা নাই, আয় বস এসে। আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা করে দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে। ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটের পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলে বলেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বলেন। কার্ড এত ভেপ আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচ্চুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দিব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানে খান বাড়িতে হইচই শুরু হয়ে যাওয়া। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে ব্যস্ত। নাস্তাও করে এসেছে, কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্বটা দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেককে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে 12টা থেকে 1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটা এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8টা-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময়ের সুযোগ মিললে তানভীর বাসে শেখে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছি 2 ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানে না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, ওঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমে বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ার বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন। উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল! সবে ফর্সা ছেলেদের পিছনে ছোটে, আর মেঘ যেন এই তামাটের চেহারা গুরু গম্ভীর, অনুভূতিহীন, হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবু মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপ দাড়ি,
সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত, অষ্টাদশী অবিনিষ্টের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো। কাঁপা কাঁপা হাতে চুলো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট্ট ছোট্ট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনের প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাত চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উত্থাল পাত্থাল ঢেউ, বরফে নাই জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেই। আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখে আবির আর একটু শক্ত করে চেপে ধরল। মেঘ ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। অকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে আর ভাবছে। এখনো আদৌ ঘুমে আছে মানুষটা, কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেক হাত তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘন্টা খানিক পর আবির উঠে শাওনি কালো পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো। আবির ঘাড় ঘুরিয়ে তাকে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? মেঘ সিঁড়িতে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূরে থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবে। এক পা করে পিছনের দিকে উঠছে। আবির ভাইয়ের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকাল। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করল। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙ্গুলের চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামালো, ছোট্ট করে বলল, ওঠো। বসেই আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো। টিউশনের সামনে মেঘ নেমে ভিতরে ঢুকে গেল। আসার পথে একটা কথা বলেনি কেউ।
কী বা বলবে? মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট, আর অন্যদিকে আবি তো সব ইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বসলো। দুই বান্ধবী দু একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতে স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল। জি, কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম, দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘেই তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজর রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘার বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে বারবার তাকাচ্ছে। এরই মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিলেন। মেঘকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল, আপনি জাননি? আবির যথাসময়ের মধ্যে গম্ভীর কণ্ঠে উত্তর দিল। না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল। বকবেন না তো। আবির গুরুভাব কণ্ঠে বলল। কি খাবি বল। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল। ওঠ। বাইক স্টার্ট দিয়ে থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে। আশঙ্কিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টা স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকা দোকানে দেখি নাই, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখের ইশারা দিতে রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন সরি আপু। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুই মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ট্রিট ফুচকা, আনলিমিটেড ফুচকা খেতে পারো। কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরল। রাকিব ফুঁসতে ফুঁসতে বলল, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল। ঠিক আছে। আবির 2টা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যুতে মুছে বলল, বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মনে খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে। এটা ভেবে মেঘ অজান্তে হেসে ফেল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চল শক্ত করে বলল, বেকুবের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভ্যাবাচ্যাকা খেল। বনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর, এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা 2 অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায় বিরক্তি নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আকপাস না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুব্ধ চোখে তাকালো।
দাঁত পিষে দাঁত খিচে বলল। তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানে যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল। একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। অকস্মাৎ অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল। দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভুরু কুচকে বিরক্তি নিয়ে বলল। একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকার টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতে আবির হাঁকলো। মেঘও দু আঙ্গুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কান্টের শখ খেয়েছে। ফুচকা মুখে পড়তে আবির ভুর কুচকে চোখ বন্ধ করলো, কোনো রকমে গিল। দাঁত কিরকির করছে, দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল। উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টা স্বরে বলে। এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে অষ্টদশী পানে। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দৌড় থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলেই হাসছে। আবির কপাল কুচকে তাকালো। মেঘের চেয়ারের পিছনে হাত দিয়ে দু আঙ্গুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেট রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল। আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল। একটা খেতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভুরু গুটিয়ে চোখ বন্ধ করে হাঁকলো, তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনোরকম খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল। একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল। কি কোত্থেকে শুনি সেসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল। আমার সোর্স আছে। মেঘ মাথা নুয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে অকমর স্বাদ বলে ওঠে। আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে খুশি হতিস। মেঘের উদ্দোলিত মনোভাব কমে আসে। সিক্ত চোখে তাকাই আবিরের দিকে। আবিরের নীরের জল দেখে মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে। আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকিয়ে দেখে আবির ভাই নেই। পিছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যে আবির এসে চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল। চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে। কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি। জবাব দিল আবির। মনের ভেতরে মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতে পারত না মিমার আদির জন্য নেওয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড, আবার ওদের জন্য নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল। বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো। হালকা স্বরে ধমকে উঠল। এই মেয়ে উঠবি? সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়। স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমে 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলো রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে আটকে উঠে বলে। কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে। উফ, এমনি কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল। তোর যেমন মুখ বেশি চলে
আমার তেমনি হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল। আরে হয়েছেটা কি বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল। আর বলিস না, আবিরকে বিকেলে ফুচকা দোকানে দেখে আমি পুরো টাসকে খাইছি। যে আবির এত বছর ফুচকা দোকানে আশেপাশে যায়নি, সে কারো ফুচকা দোকানে আসছে, আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবির কাছে। আবিরের পাশে মেয়েকে দেখে আমি আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলেই ফেললাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল। ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল। ঠিকই তো, আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টা স্বরে বলল। এই জন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভুরু কুঁচকে তাকিয়ে বলল। তুই কি ওই কথা ওদের সামনে বলে ফেলেছিস? রাকিব আবার বলল। একটু বলেছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় মেয়েকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। অকস্মাৎ বলে উঠল। রাসেল ঠিকই আছে, আরো খা, মর। রাকিব আবির দিকে তাকিয়ে নাক টেনে একটা আবেগী কণ্ঠে বলল। মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল। মুখ ফসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিচ্ছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো ব্যাগরা দিচ্ছি? রাকিব ভেঙচি কেটে বলল। আমারটা তো মেঘের মতো লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি, আমাকে বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো। মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দেয়? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলল। রাকিব কি করিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল। রাসেল তোকে একটা জিনিস দেখায়নি? আরে আয় বস, একটা ওএমজি জিনিস দেখায় তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত খেলিয়ে বলল। আয় নিজে কুকুরটি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসেছে। এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে। পাঁচজনে চেয়ারের কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পিছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখের একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের মুখে তুলে ফুসকা খাইয়ে দিচ্ছে। এটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে। আবির, তুই ফুচকা খেয়েছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলল। আবির, তুই একটা মেয়ের পাশে বসে ফুসকা খাচ্ছিস, তাও আবার মেয়ে খাইয়ে দিচ্ছে? রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল। এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে। আবির শুধু উপনিস মাথা নাড়ে। লিমন অভিযোগের কণ্ঠে বলল। এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপেও ধরে রেখেছি, তোকে ফুচকা খাওয়ানো গেল না, আর তুই আজ। রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল। মেয়ে কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল। তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল। শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাউচাই করলো। মোবারক হাসি মুখে বলল। আবির ঠাট্টা স্বরে বলল। আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল। কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগে রাকিব হাসতে হাসতে বলে উঠল। সেদিন যদি মেঘ রাজি হইতো, তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যই রাসেল বলে বসল। তুই মেঘকে কবে প্রপোজ করলি, আর কবেই বা রিজেক্ট করলো শুনলাম না তো? আবির চোখ মুখ গোটালো। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল। আরে ধুর, প্রপোজ না। আবির মেঘকে বলেছিল তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা, কিন্তু মেঘ বাচ্চারি বুঝলোই না।
বলে বসলো পড়াশোনা করব। লিমন কিছুটা ভেবে বলল। পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিঁচে বলল। পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল। মেঘ যদি রাজি না হয় তো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল। জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করে, রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো। বিয়েটা তো মেয়েকে বলেও করতে পারিস। তা তো আমরা বিয়েটা খেতে পারি। তাহলে তো আমরা বিয়েটা খেতেই পারি, আর তোর বউ বিয়ের পর পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল। এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করল। আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো। কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাহিরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারল না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল। আবির এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো। মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম। কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। আস্তে। লিমন এতক্ষণ নীরব থাকলো, এবার চিন্তিত স্বরে বলল। সবাই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিলের স্বরে বলল। যা বলেছিস তুই। আবির দিয়ে মেঘকে ছেড়ে হাসাইলি। এ আবির দেশে আসছে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কথা বলার চেষ্টাতেই ছেলে এখন হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করতো তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল। আবির আবির নিরেট কণ্ঠে বলল। আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল। নামাজের সময় হয়েছে, চলো নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত গেলিয়ে বলল। শোন, আজ আবির আমাদের ট্রিট দিবে, কি খাবি বল তোরা। আবির বিরক্তি নিয়ে বলল। আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল। বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ার ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল। এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন অকমর সাথে বলে উঠল। আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেড খাওয়াও, তা তোর কদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল। ঠিক আছে চলো। 3টা বাইকে 5 বন্ধু চলো। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে। আবির প্রফুল্ল কণ্ঠে শুধালো। বুফে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোখাচোখি করলো। রাসেল মুচকি হেসে বলল। দেখলি মিলন, মেঘের কথা বলতেই বুফে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো। আবির কড়া কণ্ঠে জবাব দিল। এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলস জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছুই না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাতেই খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুই টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল। তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল। তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল। ও, লিমন অভিমানী স্বরে বলল। বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনদের বয়স 5 বছরের কম, জীবনটা বেদনা। আবির একগাল হেসে বলল। আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল। আর কিছুই খাবো না, দোয়া করি তোরা সুখী হ।
আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসে ফিরেছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা দুয়েক পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবারে বাইরে বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসে ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘ শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা দুয়েক পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে আবির ভাইকে। বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই। খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই সব কিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢুকে পড়ে। বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট্ট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল। মেঘ চোখ বন্ধ করে। এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাত আঙ্গুল দিয়ে দোকান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ে রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ। ভরকে যায় কিছুটা। মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ হলো অষ্টাদশীর আপদ মস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ তটস্থ নজরে চাইল। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যে 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিয়ে বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফুটিয়ে 1 চুমুক খেলো। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে। আবির কফিতে 1 চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপন্যাস মাথা নাড়ল। আবির ভুরু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে, একগাল হেসে পড়ল। থ্যাংক ইউ আবির ভাই। অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভুরু কুঁচকে ধমকে স্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পলক কাঁপছে তিতে, ঘামতে শুরু করেছে। ফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তি নেই চেয়ে বসে রইল। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপর উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেও, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর এই ডাগর চোখের চাহনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বাণ করে। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায়
আবির ভাই। চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো। ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটা ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বললেন না? হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টামি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপেটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাত মস্তক। একটা কালো শার্ট, হাতটা তার কোনোই পর্যন্ত ওঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে। মেঘ তখনও অনুভূতি নাই চেয়ে আছে আবির ভাইয়ের পানে আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসে কেন এত সুখ হে যুবক, দৃষ্টিতে যেন সে রাসপুতিন। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল কুটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়েচড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কোনই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারণ নজর না লেগে যায়। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভুরু কুচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অস্তসী কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কিভাবে রিয়াক্ট করবে আল্লাহ জানেন। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবার আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙ্গুলে কামড় দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে মাথা নেড়ে ডানে বামে অভিমানী স্বরে বলে উঠল, মিম ছাড়া কারোর আঙ্গুলে কামড় দিই না। আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বলেন, কি ব্যাপার, 2 ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বলেন, মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখে বলে উঠলেন, মাশাআল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। এতদিকে তোকে চিও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমদ খান ও ছোট করে বলেন, মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বলেন, ভাইজান, আবিরকে বলার দরকার না কথাটা? আলী আহমেদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আলী আহমদ খান সহসা বলেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙ্গুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল করে তাকিয়ে আছে আবিরের পানে আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান অকস্মাৎ বলেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমেদ খানের দিকে চেয়ে বলেন, তাহলে কি আমি যাব ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগে পুনরায় আবির বলে উঠল, কাউকে যেতে হবে না,
আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করাতে পারবো। তারপরে যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো। তবে আগামী 23 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটের কাজও কাকামণি শেষ করে আসছেন। রাজশাহীটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসছে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখনই ইকবাল খান ডেকে উঠল। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশন কিছুই নেই, রুমে বসে সারাবেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। মেঘ স্কুল কলেজ পড়ার সময় প্রতিদিন বিকেলে ছাদে যেত। ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এসএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলে গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত, আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশী নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে, গাছেরাও অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতে চোখ চানা পড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কোণায় শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পুর্তলিকার গাছ, তবে বিকেল বেলাতে ফুল নেই। কাঠগোলাপ গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত রকম ফুলের গাছ, আর অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখলো। সারাদিন বৃষ্টি থামায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20 থেকে 30টা ছবি তুলেছে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবিষ্কৃত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে যায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখেই মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে, দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ঢোক গুলে মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুরু কণ্ঠে শুধালেন, সরি তা আমায় না বলে কাজকে বলিস? মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রদয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নীরব কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ ওখানেই ঠাই দাঁড়িয়ে পড়েছে। কাদো কাদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে কাজগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। অধর সরে আছে কিছুটা দূরে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন, হ্যাঁ, তোর নাকি গাছের ফুল গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস নে যেন। মেঘ বশীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে।
আবিরও এবার সরাসরি চোখে চোখ রাখে মেঘের চোখে মুখে। দুফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে, সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জলজল করছে। আবির দুর্বদ্ধ দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল,